হচ্ছে ভালো কিছু করা, সেটা কি এই 4টা ক্রাইটেরিয়া, সার্কুলেশন যেটা 60% আর বাকি 3টা হচ্ছে 40% সব মিলে, তার ভিত্তিতে আমি করি। কেন করি? কারণ সরকারের অবজেক্টিভটা কি? আমি যে একটা প্রপত্র দিচ্ছি, আমি তো চাই এটা বেশিরভাগ মানুষের হাতে পৌঁছানো। তো সার্কুলেশন যার নাই সেটাকে আমি প্রপত্র দিলে যাকে দিচ্ছি তার লাভ, সরকারের কি লাভ, আওয়ামী লীগের কি লাভ? তো আমাকে দেখতে হয় জেনুইনলি যেটা গভর্নমেন্টের লাভ। এই কারণে আমি রিয়েল সার্কুলেশন এর লিস্টটা আমি বানিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি ডিএফপির সাথে বসেছি, তাদের যে টিমটা সার্কুলেশনে এটা ডিটারমিন করে বা এটাকে যারা ফাইন্ড আউট করে তাদের সাথে বসে আমি আলাপ করছি, এগুলো নিয়ে কিন্তু কাজ করছি এখন। তো আমি দেখলাম যে প্রসেসে, যে প্রক্রিয়াতে সার্কুলেশন তারা বের করে, এই প্রক্রিয়ার মধ্যে কিছু দুর্বলতা আছে। অর্থাৎ আমি যদি তাকে শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই যে আপনি যান সার্কুলেশন লিস্ট করে নিয়ে আসেন, সে করবে, কিন্তু এটাকে ম্যানিপুলেট করার অনেক সুযোগ আছে। তো যেটা এনে আমার হাতে দিবে সেটাও রাইট পাবো না আমি। তাহলে আমাকে কি করতে হচ্ছে? একবার গোড়ায় হাত দিতে হচ্ছে, ওদের সাথে বসে ব্রেইনস্টর্মিং করে ফাইন্ড আউট করতে হচ্ছে, ওই পদ্ধতিও বদলাতে হচ্ছে। কোন পদ্ধতিতে গেলে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ অনেক কমে আসবে, যেন আমি অ্যাকুরেট একটা রেজাল্ট পাই। তো সংস্থাকে যেটা করেছে সেটা আমার কাছে আছে। ডিএফপির সাথে বসে তার পদ্ধতি পরিবর্তন করে আমার নিজের আইডিয়া তাদেরকে দিয়ে ওই পদ্ধতির মধ্যে ফেলে তাকেও আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি আমাকে আসল সার্কুলেশন লিস্টটা দাও। সেই লিস্টে চলে আসলে দুটো ধরে আমি এটা আপডেটেড ভার্সন আমার কাছে একটা থাকবে, এটা আমার কাছে থাকবে, আমার তো জানতে হবে আসলে কি। বাট আমি কোনো বিপ্লব করতে আসি যে এই লিস্টটা ধরে ছাপাই দিয়ে বলবো এটাই ডিএফপি রাখো। এটা যদি আমি করি এন্টায়ার ইন্ডাস্ট্রি বসে যাবে কালকে। কাজে আপনি আমাকে বলছেন যে এখানে একটা জালিয়াতি হচ্ছে, আমি কালকে দূর করে ফেলতে পারি, একবার আসল লিস্ট ছাপাই দেবো, কিন্তু ইন্ডাস্ট্রি বসে যাবে, হাজার হাজার চাকরিচ্যুত হবে। কারণ যে সার্কুলেশন আছে 1 পয়সা আয় করতে পারবে না। সত্যি কথা বলছি আপনাদের। কাজে আমার যেমন আমাদের এখানে যেমন অনেস্টিটা আমার থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে প্র্যাগমেটিকও হতে হবে, বাস্তবতার নিরিখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বিপ্লব করতে গেলে হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম যে জালিয়াতি অন্যায়ের কথা বলছে সেটাকেও অ্যাড্রেস করতে হবে, কিন্তু ধীরে ধীরে আমাকে ওই জায়গায় যেতে হবে। যে কারণে আমি এখন যেটা করছি, রিয়েল সার্কুলেশন লিস্ট আমার কাছে থাকবে, এটার ভিত্তিতে আমি প্রপত্রের ডিসিশন নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ডিএফপির যে লিস্টটা, সেখানে আমি দেখছি যেগুলো একেবারেই কোনো প্রিন্ট করে না, কোনো অস্তিত্ব নেই, কিছু না, এগুলোকে বাদ দিই, সেগুলো বাদ দিব। বাট অ্যাট দ্য সেম টাইম যেগুলো জাতীয় পর্যায়ের পত্রপত্রিকাগুলো আছে, অরিজিনাল সার্কুলেশনের চাইতে একটু বেশি দেখানো আছে, সেগুলোকে আমি একটা কার্ভিং, একটা টুল আছে স্ট্যাটিস্টিক্যাল টুল, ধরেন যা আছে তার চেয়ে কিছু অ্যাডিশনাল অ্যাড করে দেয়া। এই অ্যাডটা আমি করবো, কিন্তু এটা আবার ন্যায্যভাবে করবো। এই যে ওইভাবে হবে না, কে কত বেশি আমাকে ধরতে পারলো, আদায় করতে পারলো, ওইভাবে না। আমি আমার অঙ্কের মধ্যে যেটা পড়ে সেভাবে করে, কেন এটা আমি করবো ইন্ডাস্ট্রির স্বার্থে, ওই পার্টিকুলার পত্রিকার স্বার্থে না। কারণ অতটুকু আয় রোজগার যদি তার কমে যায়, তখন আমিও তো তাকে ধরে বলতে পারবো না তুমি বেতন দিচ্ছ না কেন, সে তো আমাকে বলবে আপনি তো আমার আয় কমাই দিচ্ছেন। কাজে আমি ওইটা করতে চাই না এখন, ওইটাকে ধীরে সুস্থ। কারণ করোনার পরে প্রিন্ট ভার্সন পত্র পত্রিকা পড়া কমে গেছে, আমি নিজেও কিন্তু পাতার উল্টাই না, সব কিন্তু ফোনের মধ্যে দেখে ফেলি। সো দ্যারফোর ওই সার্কুলেশন কমাটা রিয়ালিটি, এই বাস্তবতার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সাথে সাথে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেখানে আপনি আগের ধরেন 30 বছর আগের নিয়ম নীতি আর এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আরেকটা যেটা হয়েছে, দেখেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত 15 বছরে মিডিয়ার যে বিস্তৃতি ঘটেছে, ঘটার ফলে অনেক এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়েছে, অনেক মানুষ এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। এটা যেমন ইতিবাচক দিক, নেতিবাচক কিছু দিক, অনেক ভুয়া সাংবাদিকও ঢুকে গেছে, প্রফেশনাল সাংবাদিকরা তাদের মানে মান সম্মান আর রেপুটেশন নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে, এটা যেমন নেতিবাচক। আর একটা হচ্ছে যে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশনের ফলে যেটা হয়েছে, যে একটা ডিসিপ্লিন থাকলে যেটা হতো, যে ধরেন এই যে সময় মতো বেতন দেয়া, ভাতাগুলো দেয়া এবং এই জিনিসগুলোর মধ্যে একটা টানাপোড়েন পড়ে গেছে। এখন যেহেতু এটা প্রাইভেট সেক্টরে অপারেট করে, গণমাধ্যম প্রত্যেকে কিন্তু প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে যে বাণিজ্যিক দিকটা আছে, আপনি আয় এবং ব্যয় এটা প্লাস মাইনাস করার পরে যে প্রফিট, এটার উপর দিয়ে কিন্তু আপনার চলতে হয়। এগুলো কিন্তু চ্যারিটি না, কেউ সাবসিডিতে চালাতে পারবে না। এখানে যেমন এই বাস্তবতা আছে, কিছু মিডিয়া হাউস বা তার মালিকরা হয়তো ধরেন সক্ষমতা থাকতেও অবিচার করে, এরকমও যেমন আছে। আবার এটাও আছে যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আসলে ওই আয়টাই করতে পারেন না, যে সে আসলে আমি জোর করে ওয়েজ বোর্ড বললাম বাস্তবায়ন করো, সে করতে পারে, আসলে সে বন্ধ করে দিয়ে চলে যাবে। তো আমাকে এটাও মাথায় রাখতে হয়, বন্ধ করে দিয়ে চলে গেলে
চাকরিচ্যুত যদি হয়, চাকরি হারা হলে তখনও তো আমারই দায়। তো আমাকে এই ব্যালেন্সটা কিন্তু করতে হয়, চারিদিকে মাথায় রেখে আই হ্যাভ টু প্রেশারাইজ। এই যে জিনিসটা ইনস্ট্যান্টলি বলে দিতে পারে ওটা বলে দিই। যেমন ধরেন আপনি কোনো নোটিশ ছাড়া কাউকে চাকরিচ্যুত করতে পারবেন না হুট করে, মিনিমাম 2 থেকে 3 মাসের নোটিশ দিতে হবে। প্লাস আমাদের শ্রম আইনের অধীনে এই প্রোটেকশন আছে তো। আবার আমি দেখেন ইকুয়ালি এটাও বলেছি যে আপনি চাকরি ছাড়লেও কিন্তু নোটিশ দিয়ে ছাড়তে হবে, আপনি হুট করে মন চাইলে ছাড়তে পারবেন না, তাকেও বিপদে ফেলতে পারবেন না। আমি কিন্তু ন্যায্যতা জায়গাটা নিশ্চিত করতে চাই। তো ওইটা তো একবারে ইনস্ট্যান্টলি বলা যায় বলেছি, এবং আমরা একটা চিঠিও পাঠিয়েছি, শুধু বলি নাই চিঠিও দিয়েছি। আর বাকি জিনিসগুলো যেটা ধরেন হুট করে ডিসিশন নিলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডিসিশনটা ভালো, আমি কিছু আবার লাভ হলো, কিন্তু একটু লং টার্মে আবার এটা সবারই ক্ষতি তৈরি করে। এই জন্য ওইটা আবার একটু চিন্তা করতে হয়। এটা আমরা চিন্তা করে ব্যালেন্স ডিসিশন নিতে চাই বেস্ট পসিবল।